রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কি একটা টাইম বোমা? আমরা পরিবেশ রক্ষার কথা বলছি, ক্লিন এনার্জি সোর্সের কথা বলছি। রূপপুরকে অনেক হাইপের সাথে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে যে ভয়াবহ বিস্ফোরণ হয়ে আশেপাশের এলাকার রেডিয়েশনে একদম ছারখার হয়ে গেছিল, রূপপুরও কি এমন কোনো দুর্যোগের কারণ হবে? ইঞ্জিনিয়ারদের কিছু ভুল এক্সপেরিমেন্টের কারণে চেরনোবিলের সেই প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ হয়, তৎক্ষণাৎ জায়গায় মারা যান ৩৯ জন। তবে এরপরে রেডিয়েশনের প্রভাবে সব মিলায়ে প্রায় ৪,০০০ মানুষ মারা যায়। একসময়ের হাসি খুশি একটা শহর হয়ে যায় পরিত্যক্ত। প্রায় ১,২৭,০০০ কোটি টাকার একটা মেগা প্রজেক্ট বাংলাদেশের এনার্জি সেক্টরকে আরো এনরিচ করবে, এই ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু চালুর সময় বারবার পেছানো হয়েছে। প্রাইমারি সার্কিটে সেফটি ভালভ না বসাই জোড়াতালি দিয়ে টেস্ট করা, ভয়াবহ রকমের বাজে ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারদের অভিযোগ, প্লাস রাশিয়ার ট্রেনিং আর ভাষা ঠিকঠাকভাবে বুঝতে না পারা, সব মিলায় বিভিন্ন কারণে রূপপুরের নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে। আর আমাদের দেশের সব সময়কার ইউনিভার্সাল প্রবলেম যেটা, সেই দুর্নীতি আর অদক্ষ লোকজন দিয়ে এত গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট চালানোর অভিযোগ, এইটাও প্রচুর পরিমাণে আছে। দুর্নীতি এতই বেশি হয়েছে যে প্রজেক্টের কর্মকর্তা কর্মচারীদের ফ্ল্যাটের জন্য এক একটা বালিশ কিনতে খরচ দেখানো হয়েছিল প্রায় ৬,০০০ টাকা। শীতে গায়ে দেয়ার কমফোর্টারের দাম ধরা হয়েছে ১৬,৮০০ টাকা। বাংলাদেশের মতন এত ঘনবসতিপূর্ণ দেশে পরমাণু প্রকল্পটা যদি ঠিক মতন ম্যানেজ করা না হয়, এইটা প্রচন্ড ভয়াবহ ফলাফল নিয়ে আসবে। প্ল্যান্টের রিঅ্যাক্টরে সামান্য ক্ষতি হইলেও আশেপাশের কমপক্ষে ৩০ কিলোমিটার ব্যাসার্ধের জায়গা খালি করা লাগবে। এই রেডিয়াসের মধ্যে প্রজেক্টের আবাসন গ্রিন সিটি, ঈশ্বরদী উপজেলা, কুষ্টিয়ার কিছু উপজেলা এবং পাবনা ও কুষ্টিয়া জেলা শহর সবকিছুই আছে। কিছু একটা যদি হয়ে যায়, ভিকটিম হবে এই এলাকাগুলার লক্ষ লক্ষ মানুষ। সবকিছু বোঝা গেলেও এই পাওয়ার প্ল্যান্টের পিছনে রিস্ক গুলা কি কি, আড়ালে কি সব অনিয়ম চলতেছে, যে কারণে অনেক মেধাবী ইঞ্জিনিয়াররাও এই পাওয়ার প্ল্যান্টের চাকরি এখন ছেড়ে দিতেছেন। পৃথিবীর কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেইগুলোর ভয়াবহতা কতটুকু ছিল, এই সব কিছু নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওর একেবারে ভেতরে ঢোকার আগে বলি, প্রতি বছর বাংলাদেশ থেকে লাখখানেক শিক্ষার্থী ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ সহ অস্ট্রেলিয়া, চীন, জাপান এরকম আরো অনেক দেশে যায় ঠিকই, কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে পুরো প্রসেসটা ঠিক মতন কমপ্লিট করতে পারে না। এতে তাদের জীবন থেকে মূল্যবান সময় যেমন যাইতেছে, জীবনের অন্যতম বড় একটা সিদ্ধান্ত ভুলভাবে নিয়ে তারা ডিপ্রেসড হয়ে যাইতেছে। বিদেশে পড়তে যাইতে চান এমন স্টুডেন্টদের এই সমস্যাটাই সমাধান করার জন্য আছে অ্যাব্রড ইনকোয়ারি। খুবই সুন্দর আর সাজানো গোছানো একটা অ্যাপ। পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনেকগুলা ভাষায় শিক্ষার্থীরা জানতে পারবে কোন দেশের কোন ইউনিভার্সিটিটা তার রেজাল্ট অনুযায়ী পারফেক্ট হবে, কোথায় কোন স্কলারশিপ অ্যাভেলেবল আছে, কিভাবে স্টেটমেন্ট, কভার লেটার এইসব লিখতে হয়, আর অ্যাপ্লাই কবে শুরু করবে, ডেডলাইন কবে থাকবে, এইসব অ্যাজ ইউজুয়াল তো আছেই। এআই ফিচারে ভরা এই অ্যাপে স্টুডেন্টরা রিসার্চ টপিক সিলেক্ট করা থেকে শুরু করে স্কলারশিপ পাওয়ার গাইডলাইন, মেন্টরদের সাথে সরাসরি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, এই সব কিছুই পেয়ে যায়। দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন চ্যাট সাপোর্ট অপশন থাকতেছে। যেমন এখন আপনি নিজেই দেখতেছেন, আমি একটা চ্যাট ইনকোয়ারি করে দেখতেছি কেমন রিপ্লাই আসে। আপনারা এরকম ভাবে চ্যাট করে টেস্ট করতে পারেন। এই অ্যাপ কিন্তু টোটালি ফ্রি ফ্রি ফ্রি। চাইলে আপনি এখনই টেস্ট করতে পারেন। কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখছি। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনার সরাসরি কথা বলার ইচ্ছা হয়, আপনি চলে যেতে পারেন ঢাকার গুলশানে তাদের অফিসে, সাথে নেদারল্যান্ডসেও কিন্তু তাদের অফিস আছে। ২ টা অফিসের ঠিকানাই আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। আমি বলবো আপনারা অন্তত এই অ্যাপটা একবার নামায়ে টেস্ট করে দেখেন। আপনি না হইলেও আপনার পরিচিত কেউ যদি বিদেশে পড়তে যেতে চায়, তাকে আপনি এই অ্যাপটা রিকমেন্ড করে টেস্ট করে দেখতে বলতে পারেন। রূপপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক কথা হইছে, তবে এটার ক্যাপাবিলিটি কি, কিভাবে কাজ করে, কেন বানানো হইলো, এইগুলো সম্পর্কে অল্প কিছু কথা বলি। পরমাণু বিদ্যুৎ জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া বিদ্যুৎ থেকে অনেক ক্ষেত্রে ডিফারেন্ট। ৬০ টন তেল বা ১০০ টন কয়লার মতন জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল পুরায় যে পরিমাণ শক্তি উৎপাদন করা যায়, সেই সেম পরিমাণ শক্তির জন্য মাত্র ৬০ কেজি ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ফুয়েল লাগে। ভরের দিক থেকে পুরাই আকাশ পাতাল তফাৎ। তেল, গ্যাস বা কয়লার মতন ক্ষতিকর গ্যাস নির্গমন করে না এই পরমাণু জ্বালানি। বেশ
ক্লিন একটা এনার্জি সোর্স। তবে এইচবিও ম্যাক্সের চেরনোবিল সিরিজটা যারা দেখছেন বা ইন্টারনেটে চেরনোবিল ডিজাস্টারের রিয়াল ফুটেজগুলো যারা দেখছেন তারা জানেন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো অ্যাক্সিডেন্ট হইলে কি পরিমাণ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। চুল্লির টারবাইনের ঘূর্ণনশীল জড়তা দিয়ে চুল্লির পানির পাম্প চালানো যায় কিনা এমন একটা এক্সপেরিমেন্ট করতে যাই এই পাওয়ার প্ল্যান্টের কিছু অদক্ষ ইঞ্জিনিয়ার ৪ নম্বর চুল্লির জরুরি নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ করে ফেলে। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকলেও এই ইঞ্জিনিয়াররা পরীক্ষা চালাইয়েই যাইতে থাকে। এই কারণে তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। চুল্লির মোট ১৯০ মেট্রিক টন ইউরেনিয়ামের প্রায় ৩০% বাতাসে ছড়ায় যায়, যেইটার প্রভাবে চেরনোবিল সহ আশেপাশে থাকা ইউরোপের অনেক এলাকাতেই রেডিও অ্যাক্টিভ বৃষ্টিও হয়েছিল। মাটি আর ফসলের প্রচুর ক্ষতি হয়। মানুষের শরীরের কি যে বাজে অবস্থা হয়েছিল এগুলো আমরা এখন দেখাইতে পারতেছি না। খুবই বীভৎস অবস্থা। চেরনোবিল ডিজাস্টারের ৭ বছর আগে আমেরিকার পেনসিলভানিয়া স্টেটের ৩ মাইল আইল্যান্ড সেইখানে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। এই প্ল্যান্টের দুর্ঘটনার সাথে রূপপুরের একটা ছোট্ট কানেকশন আছে। প্রাইমারি সার্কিটের সেফটি ভালভের ত্রুটি ছিল ৩ মাইলের দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এই সার্কিট কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য প্রায় ২৪.৫ মেগাপাস্কেল চাপে হাইড্রোস্ট্যাটিক টেস্ট করা হয়। পরীক্ষার আগে সার্কিটের সব যন্ত্রাংশ ঠিকঠাক সেট করা একদম বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ আছে রূপপুরে সেফটি ভালভ না বসায়েই পরীক্ষা করা হয়েছে। ২০১১ সালে জাপানের ফুকুশিমা প্ল্যান্টে অবশ্য দুর্ঘটনা ঘটছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। জাপানের পূর্ব উপকূলে হওয়া ৯ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আর সুনামির আঘাতে পানিতে ভেসে যায় এই পাওয়ার প্ল্যান্ট। দুর্ঘটনার পরে আশেপাশের এলাকা থেকে দ্রুত প্রায় ১.৫ লক্ষ মানুষকে সরায় নেওয়া হয়। আর চেরনোবিলের আশপাশ থেকে ৩,৩৫,০০০ মানুষকে সরায় নিয়েছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন সরকার। এইবার আসি রূপপুরের অনিয়মের ক্ষেত্রে। আপনার কি মনে হয় দেশের ইতিহাসে এত আলোচিত আধুনিক একটা প্রজেক্ট কেমন জানি গোপনে গোপনে চলতেছে না? দেশের বড় বড় ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার এক্সপার্টদেরকে কোনো একটা অজানা রহস্যময় কারণে এই প্রজেক্টে আসতে দেওয়া হয় নাই, অথচ এই প্রজেক্টটা পুরাটাই লুক ওভার করা দরকার ছিল দেশের টপ মাইন্ডগুলোর থেকে। নিউক্লিয়ার অ্যাক্ট ২০১৫ অনুযায়ী নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এইটা বানানো হয়েছিল পাওয়ার প্ল্যান্টের আনুষঙ্গিক বিষয়গুলো যাতে স্বাধীনভাবে দেখাশোনা করা যায়। ইভেন এটা IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তাদের একটা রিকোয়ারমেন্টও ছিল। কিন্তু প্রথমে এইটাই বাধা হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এই কমিশনটা মূলত রিসার্চ ওরিয়েন্টেড, যাদের বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট হ্যান্ডলিং এর রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সই তেমন নাই। তারা যে প্রাথমিক যে চুক্তিপত্র হয়েছিল সেইখানে সাইন করে ফেলে। তার মানে দেখেন এই কমিশন নিজেদেরকে উপরে নিয়ে গেল, নতুন যে কোম্পানিটা হয়েছিল সেটাকে নিচে নামায় ফেললো। তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হয় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির মেইন জবগুলায়। উদাহরণ হিসেবে ধরেন ম্যানেজিং ডিরেক্টর, HR হেড। এই প্রকল্পে কাজ করা একজন ইঞ্জিনিয়ার মানব সম্পদ বিভাগের হেড বা HR হেড তাকে নিজের মুখে বলতে শুনছেন, এখানে আমাদের এত মেধাবী লোকজনের দরকার নাই, আমাদের দরকার কিছু চাকর। পাওয়ার প্ল্যান্টের সুইচ টেপার জন্য এত মেধাবী লোকজন লাগে না। সঙ্গত কারণেই আমি পরিচয় গোপন রাখতেছি। ইঞ্জিনিয়ারদের সাথে হওয়া বৈষম্যের কথা বলি। সদ্য গ্র্যাজুয়েট হয়েছে এরকম আমারও পরিচিত অনেক ইঞ্জিনিয়ার স্বপ্নের একটা চাকরি, হাই এন্ডের বেতন দেখে এই রূপপুর প্রজেক্টে ঢুকতেছে, কিন্তু তারা না ভিতরে ঢুকে একটা বিরাট শক খাইতেছে। কিভাবে? এইখানে চাকরির নিয়ম কানুন এমন ভাবে সাজানো, একবার যদি আপনি রাশিয়ায় প্রশিক্ষণ নিতে যান মিনিমাম ১০ বছর আপনাকে চাকরি করতে হবে। একটা সিউরিটি বন্ড জমা দিয়ে আপনাকে রাশিয়ায় ট্রেনিং করতে যাইতে হয়, যেটার শর্ত হইতেছে ১০ বছরের আগে চাকরি ছাড়তে চাইলে প্রশিক্ষণ বাবদ ব্যয় হওয়া সমস্ত অর্থ ফেরত দিতে হবে। এই অ্যামাউন্ট প্রায় কোটি টাকার কাছাকাছি। একবার কোনো পদে জয়েন করলে পরবর্তীতে সিনিয়র পদে অ্যাপ্লাই করা যাবে না, কিংবা অ্যাপ্লাই করলেও কোনো প্রকার NOC দেওয়া হবে না। উচ্চতর ডিগ্রি গবেষণার জন্য কোনো প্রকার ছুটি দেওয়া হবে না। পড়াশোনা করার ইচ্ছা যদি থাকে চাকরি ছাইড়া দিতে হবে। এমন সব কঠোর কন্ডিশন তো আছেই। একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আপনার কি মনে হয় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারদেরই প্রায়োরিটি থাকার কথা না? অথচ রূপপুরে তাদেরকে মেইন কন্ট্রোল রুম আর রিঅ্যাক্টর শপে জায়গাই দেওয়া হয় না। এইখানে আনা হয়েছে ফিজিক্স আর নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষদের। মানে কোর অপারেশনসে কোনো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারই নাই, তারা আছে ফায়ার সেফটি ইন্সপেকশন সহ এইরকম পজিশনগুলোতে। ওভারঅল এখানে ইঞ্জিনিয়াররা ভয়ঙ্করভাবে অবহেলিত বা অবমূল্যায়িত। MCR বা মেইন কন্ট্রোল রুমে ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন আছে, তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কেউ নাই। টারবাইন অপারেশনেও ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের লোকজন আছে। অভিযোগ আছে যে এমন হওয়ার প্রধান কারণ এইখানকার PD, MD, HR হেড সবাই ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের। কিন্তু এইটা যেহেতু রিসার্চের জায়গা না, তাই ইঞ্জিনিয়ারদের প্রাধান্য দেওয়াই কিন্তু বেশি যুক্তিযুক্ত ছিল। ভারতের NPCIL এর দিকে তাকান, এর বোর্ড মেম্বারদের মধ্যে CMD মানে চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর, ডিরেক্টর আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে। তাদের মধ্যে মোটামুটি সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, ২-১ জন ল ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর আমাদের দেশে NPCBL এর বোর্ডে
6 জন আমলা আর 2 জন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আর বাকিরা অন্যান্য। এইখানকার চেয়ারম্যান হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বাই ডিফল্ট, আর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন একজন সায়েন্টিফিক অফিসার। এই সব কিছুর কারণে পাওয়ার প্ল্যান্টের ভিতরে চলে ঝামেলা, চেইন অফ কমান্ডে একটা বড় ভাঙন আছে। এই কারণে এমনও দেখা যাইতেছে 2018 সালে এনপিসিবিএল এ জয়েন করা একজন অফিসারকে রিপোর্ট করতে হইতেছে তার 3 বছর পরে 2021 সালে জয়েন করা কোনো এক জুনিয়র কলিগের কাছে। মানে সোজা কথায়, আমি আগে চাকরিতে জয়েন করছি, কিন্তু আমার বস পরে জয়েন করা কোনো এক জুনিয়র কলিগ। আমার এখানে ডেফিনেটলি খারাপ লাগবে। কিংবা এমনও দেখা গেছে একই দিনে 2টা মানুষ চাকরিতে জয়েন করছে, তারা একে অন্যের কলিগ, কিন্তু কোন রকম ইভ্যালুয়েশন ছাড়াই তারা একে অন্যের রিপোর্টিং বস হয়ে যাইতেছে। মানে একজনকে তার কাজের রিপোর্ট করা লাগবে অন্য আরেকজনের কাছে, একজন আরেকজনের বস। পুরা পরিবেশটা নষ্ট হয়ে যাইতেছে এই কারণে। গত বছরের 5 আগস্টের পরে কিছু পরিবর্তন আসলেও এই প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে, বিশেষ করে এমডির বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ছিল। তারা প্রজেক্টের বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিজেদের দাবি দেওয়া নিয়ে প্রতিবাদ করে ঈশ্বরদী উপজেলা পরিষদের কাছে এমডির পদত্যাগ চেয়ে মানববন্ধন আর সংবাদ সম্মেলন করে। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের দাবি ছিল এনপিসিবিএল এর এমডি জাহিদুল হাসান প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতন্ত্র কায়েম করতেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগও করেন বিক্ষুব্ধরা। জানানো হয় তাকে অপসারণের দাবি। এইসবের আগে একাধিক কর্মকর্তা কর্মচারীকে প্রজেক্টে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 300 কর্মকর্তাকে বিভিন্ন সমস্যা দেখিয়ে শো কজ করা হয়। আর ফাইনালি এই বছরের মে মাসে নতুন চাকুরি বিধি বা সার্ভিস রুল জারি করে কর্তৃপক্ষ। এই রুল অনুযায়ী কোম্পানি কোন রকম কারণ দর্শানো ছাড়াই যে কাউকে চাকরি থেকে ফায়ার করে দিতে পারে। এই রুল জারির 2 দিনের মাথায় 18 জন অভিজ্ঞ অফিসারকে প্রজেক্ট থেকে বের করে দেয় এই ম্যানেজমেন্ট। সংশ্লিষ্টদের ধারণা আন্দোলনে অংশ নেওয়ায় এই 18 জন ইঞ্জিনিয়ারের চাকরি হারানোর মূল কারণ ছিল। বুঝতেছেন এই পাওয়ার প্ল্যান্টের ভিতরে কি চলতেছে? এইসব ম্যানেজারিয়াল আর প্রশাসনিক ব্যর্থতার কারণে যে সিকিউরিটি রিস্কটা তৈরি হয়েছে, সেটা আইএই এর প্রি অপারেশনাল সেফটি রিভিউ টিম মিশন অলরেডি কনফার্ম করে ফেলছে। তারা মোট 13টা সাজেশন দিছে। দেখেন, সাজেশন একটা দুইটা দেওয়া যায়, তারা দিছে 13টা সাজেশন। এইটা ব্যর্থতার একটা ইন্ডিকেটর, কারণ তারা সাজেশন শব্দটা ইউজ করলেও আসলে দেওয়া হইতেছে ওয়ার্নিং। তাদের এই সাজেশনে ছিল ফায়ার সেফটি অ্যারেঞ্জমেন্ট, অপারেশনাল সুপারভিশন, ইকুইপমেন্ট প্রিজার্ভেশন সহ বেশ কিছু জিনিস। এই জিনিসগুলোর সাজেশন বললে ভুল হবে, এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্নিং। ওয়ার্নিং গুলা যদি বরাবরের মতন ইগনোর করে যাওয়া হয়, চেরনোবিলের মতন অবস্থা হইতে খুব বেশি বাকি থাকবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি আর ব্যাংকিং সেক্টর বেশ কঠিন একটা অবস্থায় পড়ছে। রূপপুর প্রকল্প তো রাশিয়ার উপরে অনেক নির্ভরশীল। যন্ত্রাংশ, টেকনিক্যাল সার্ভিস আগের তুলনায় অনেক জটিল হয়ে গেছে। সরকার বলতেছে যে এই মাসেই, অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাস থেকেই এই রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। কিন্তু বাস্তবে কি আসলেই তাই হবে? আসলে যেমন বলা হইতেছে, 1 মাসের মধ্যে অমন বিদ্যুৎ উৎপাদনে যাওয়া মোটেই সম্ভব না, কারণ ডিসেম্বর আসলে চুল্লিতে জ্বালানি স্থাপনের প্রক্রিয়া শুরু হবে। এরপরে লং টার্মে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা হবে, যেমন পারমাণবিক চুল্লির ঝুঁকির মাত্রা কতটা, বিভিন্ন ব্যবস্থার সমন্বয়, নিরাপত্তা ঠিকঠাক আছে কিনা সেইটা দেখা। এইগুলা শেষ করা না হইলে চুল্লি থেকে বিদ্যুৎ সরবরাহ করা যায় না। চুল্লিতে আপনি জ্বালানি বসাইছেন, এরপরে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে অন্তত 1 বছর সময় লাগে। প্রজেক্টের যেটা অবস্থা, এইটা দেখে এক্সপার্টদের ধারণা রূপপুরের জাস্ট প্রথম ইউনিট থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে, তাও আবার পুরা সক্ষমতায়, আপনার 1 বছরেরও বেশি সময় লাগবে। আবার প্রথম ইউনিটের কাজ সম্পন্ন করতে যে আপনার কিছু মেশিন নষ্ট হয়েছে, সেইগুলোর জায়গা পূরণ করতে দ্বিতীয় ইউনিট থেকে অনেক যন্ত্রাংশ খুলে আনা হয়েছে। যদিও এমন একটা প্রকল্পতে এই কাজ করা কোনোভাবেই উচিত না, দ্বিতীয় ইউনিট যে এইভাবে পিছায় পড়লো, এইটারও বড় একটা প্রভাব আছে। এইসব জটিলতার কারণে দ্বিতীয় ইউনিট যদি কার্যকর করা না যায়, তাইলে এই বিদ্যুৎ কেন্দ্র ফুল ক্যাপাসিটিতে রান করতেই পারবে না। তখন হয়তো কর্ণফুলী টানেলের মতন একটা সাদা হাতিতে পরিণত হবে। এত টাকার এত সম্ভাবনাময় একটা প্রজেক্ট। আবার এই মাসের শুরুতে প্রজেক্টের খরচ আরো 26,181 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তাইলে এখন মোট ব্যয় দাঁড়াইতেছে 1,39,274 কোটি টাকায়। 2016 সালে এই প্রজেক্ট নেওয়ার সময় খরচ ধরা হয়েছিল 1,13,092 কোটি টাকা। তার মানে অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রায় 23% খরচ বাড়লো। সাথে আবার প্রজেক্টের মেয়াদও 3 বছর বাড়ায় 2028 সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে, যেখানে সময় মতো এই প্ল্যান্ট চালু হইলে আর 5 টাকা ইউনিট প্রতি দামে বিক্রি করতে পারলে
দৈনিক প্রায় ৩০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করা যাইত। এইভাবে বছরে আসতো প্রায় ১১,০০০ কোটি টাকা। তাইলে গত ২ বছরে প্রায় ২২,০০০ কোটি টাকার লস হইছে। আর যদি বিদ্যুতের দাম ৳১০ প্রতি ইউনিট ধরি, তাইলে তো লস ৪৪,০০০ কোটি টাকা। সামনে আরো ৩ বছরে এই হাজার, হাজার কোটি টাকা লস আমাদের হইতেই থাকবে। কোন একটা প্রকল্পের মেয়াদ দফায়, দফায় বাড়ানো এটা বাংলাদেশের ক্ষেত্রে স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু দেশের এত বড় স্কেলের পরমাণু প্রজেক্টে এইরকম জিনিসটা দেখা আসলেই খুব দুঃখজনক। প্রজেক্টে কাজ করা রাশিয়ানদের কিন্তু এতে কিছু যায় আসে না। বরং প্রজেক্ট যদি লম্বা হয় ওদেরই লাভ। কারণ ওরা প্রতিদিন প্রায় ১১ কোটি টাকা পায়। যদি ধরি যে প্রবাসী বাংলাদেশীরা রক্ত পানি করা পরিশ্রম করে প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পান, তাইলে বিষয়টা এমন দাঁড়ায় যে প্রতি মাসে ২,২০০ জন শ্রমিক ভাইয়ের পুরা মাসের বেতন অর্থাৎ ১১ কোটি টাকা এই রাশিয়ানরা প্রতিদিন রূপপুর থেকে নিয়ে যায়। ইভেন ছুটির দিন শনিবারেও তারা এই টাকাটা পায়। প্রতিদিন এইভাবে টাকা আসতে থাকলে তো তাদের লাভ আর লাভ। অভিযোগ আছে যে এমডি নিজেই তাদের এই সুযোগ করে দিছেন। শেষ কিছু কথা বলি, রূপপুরে পার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় ৫০% বেড়ে গেছে। প্রজেক্ট অলরেডি প্রায় ৩ বছর পিছায় গেছে। এই দেরির কারণে বাড়তি ঋণের কিস্তি শোধ করা লাগতেছে। যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে সেইগুলোর আয়ুষ্কাল কমে যাইতেছে। বাড়তি সময়ের জন্য কর্মীদের অতিরিক্ত বেতন ভাতাও দেওয়া লাগতেছে। এইগুলা সবই অর্থনৈতিক ঝুঁকি। আপনাদেরকে আমি ফুকুশিমা দুর্ঘটনার কথা বলছিলাম না? সেইখানকার পারমাণবিক চুল্লি ছিল 2nd জেনারেশনের। এইদিকে রূপপুর পারমাণবিক চুল্লি হইতেছে 3rd জেনারেশনের ক্লাস 3 প্রযুক্তির। জাপানে কিন্তু ঘন, ঘন ভূমিকম্প হয়, সুনামি হয়। সেই জাপানের সাথে আমাদের বাংলাদেশের খুব বেশি মেলানোও যায় না। রূপপুরে মাল্টি লেয়ারের আধুনিক নিরাপত্তা বলয়ও আছে। প্রকল্পটা এমনভাবে ডিজাইন করা হইছে যাতে ভূমিকম্প, বন্যা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কিংবা সন্ত্রাসী হামলা মোকাবেলা করার মতন যথেষ্ট শক্তিশালী হয়। তবে বানরের হাতে যেমন AK-47 দিলে কোনো লাভ হয় না, তেমনিভাবে অদক্ষ লোকজন দিয়া দেশের সবচেয়ে বড় আর রিস্কি প্রজেক্টটা চালানো বেশ ডেঞ্জারাস হইতে পারে। রূপপুরের প্রকল্পের ভিতরে যে আসলেই সমস্যা আছে, এইটা তাদের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অভিযোগগুলা শুনলেই বোঝা যায়। টেকনোলজির ব্যাপারে আশ্বস্ত করলেও নিউক্লিয়ার এক্সপার্টরা এই জায়গাটাতেই বারবার সতর্ক করছেন। এত বড় একটা প্রজেক্টে অভ্যন্তরীণ দুর্বলতা বা সমস্যাগুলা মারাত্মক রকমের রিস্ক তৈরি করতে পারে। এই সরকার বা পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এই দিকে নজর না দেয়, তাইলে সামনে কি হইতে পারে কেউ কিছু জানে না। ভিডিওর শেষে আমি একটা কথা বলি, আজকের এই ভিডিওতে যতগুলা অভিযোগের কথা তোলা হয়েছে প্রত্যেকটার রেফারেন্স আমাদের কাছে আছে এবং যেই জায়গাগুলোতে রেফারেন্স নাই সেইখানে আগেই বলছি আমরা রূপপুরের সাথে সংশ্লিষ্ট এমন মানুষদের সাথেই কথা বলছি যারা প্রকল্পের ভিতরের পরিবেশ সম্পর্কে খুবই ভালোভাবে জানেন, কিন্তু সঙ্গত কারণেই তাদের পরিচয় আমরা প্রকাশ করব না। যারা এই দুর্নীতি, অনিয়ম সবকিছুর সাথে জড়িত তাদেরকে আমি একটা জিনিস বলবো, আপনারা আপনাদের সমস্যাগুলা ঠিক করেন। আর এইটা ঠিক না করে আপনারা যদি আমার পিছনে লাগেন বা আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, আমি এটার জন্য 100% তৈরি আছি। যতই লিগ্যাল ইস্যুর ভয় আমাকে দেখান না কেন। এবং এই দুর্নীতি, অনিয়ম যদি সামনেও কন্টিনিউড হয়, আপনাদেরকে নিয়ে আবার ভিডিও বানানো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।